বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাহলগাঁও কাণ্ডের পরে যে অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুর নিয়ে ৩৩টি দেশে ৭ জনের যে দল, ৭টি দল, ভারতের যারা সংসদে যারা রয়েছেন সেই সাংসদরা ৩৩টি দেশে গেছেন প্রতিনিধিরা। তো তারা ফিরলে তিনি ঠিক করেছেন যে আগামী ৯ বা ১০ তাদের সঙ্গে বৈঠক করবেন। আর ঠিক যখন এই ঘটনার তার আগে থেকে কংগ্রেস সহ বিরোধী দলগুলো বারবার করে সর্বদলীয় বৈঠকের কথা বলছিল। সম্প্রতি দেখা যাচ্ছে যে তৃণমূল একটি চিঠি দিয়েছে যেখানে সমস্ত ইন্ডিয়া জোটের যারা দলগুলো রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে যাতে সর্বদলীয় বৈঠক ডাকা হয়, সংসদের অধিবেশন ডাকা হয়, বিশেষ অধিবেশন ডাকা হয় বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে, তাই তারা দাবি জানিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সে দাবি সপক্ষে কিছু জানায়নি। এখন প্রশ্ন, তাহলে এই যে ভারতে ফেরার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল অপারেশন সিন্দুর এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের বার্তা পৌঁছে দিতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরেছেন যে ৭টি প্রতিনিধি দল, সবগুলি প্রতিনিধি দল ভারতে ফেরার পরে তাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন মোদী। আগামী ৯ বা ১০ জুন এই বৈঠকের সম্ভাবনা রয়েছে। আর সেই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস সমস্ত ইন্ডি জোটের অর্থাৎ ইন্ডিয়া জোটের যারা দলগুলো রয়েছে তাদের তরফে একটা চিঠি দিয়েছে যে সংসদে বিশেষ অধিবেশন ডাকার। তো এখন প্রশ্ন হলো, তাহলে এই সংসদের অধিবেশনের যাতে না ডাকতে হয় সেই জন্য কি এই যে ৩৩টি দেশে যে ৭টি দল গেছে, সর্বদলীয় যে প্রতিনিধি দল গেছেন, এই বৈঠকের মাধ্যমে কি বুঝিয়ে দিচ্ছেন যে তারা যে বিদেশে গেছেন, ৩৩টি দেশে গেছেন, তাদের নিয়েই আলোচনা হবে, বিভিন্ন দেশের মতামত জানতে চাওয়া হবে, তাদের নিয়েই আলোচনা। অর্থাৎ একদিকে ডাকা হলো না বিরোধীদের যে দাবি, সেই দাবিকে পাত্তা দেওয়া হলো না, কিন্তু অন্যদিকে সর্বদলীয় বৈঠকের নামেই বিশেষ অধিবেশন না ডেকে এই প্রতিনিধি দলগুলোর সঙ্গে তারা বৈঠক করছে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে এর মধ্যে কোথাও একটা রাজনীতি রয়েছে। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, স্বাগত। রাজাদা, আপনি দুটো বিষয়কে কিভাবে দেখছেন? একদিকে হচ্ছে ৩৩টি দেশে ৭ জনের যে মানে ৭টি যে দল, বিভিন্ন দলেরই যারা সাংসদ তারা গেছেন, তাদেরকে নিয়ে মোদী এবার বৈঠক করতে চাইছেন, কিন্তু অন্যদিকে আবার ইন্ডি জোট সহ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সকলেই চাইছেন যে এবারে একটি বিশেষ অধিবেশন হোক সংসদের এই অপারেশন সিন্দুর নিয়ে। কি বলবেন? হ্যাঁ, দেখুন, অপারেশন সিন্দুর প্রধানমন্ত্রী যা বক্তৃতায় বলেছেন এখনো চলছে, শেষ হয়। সুতরাং একটা যুদ্ধ যদি শেষ না হয় তার তো পর্যালোচনা তো করা যায় না। সুতরাং নিঃসন্দেহে যখন এটা বলেছেন সেটাই ধরে নিতে হবে যে পর্যালোচনাটা উনি করতে চাইবেন না বা সরকার চাইবেন। কেননা যুদ্ধটা চলছে, কোনো নানান দিকে নানান ব্যাপার আসতে পারে। এখন যেটা ঘটেছে যে নানান ৩৩টা দেশে ৫৯ জনকে পাঠানো হয়েছে বিভিন্ন দলের। তারা কোথায় কোথায় গেছেন, কে কি বলেছেন, পুরো রিপোর্ট না আসলেও যেটা বোঝা গেছে যে সবাই কিন্তু অপারেশন সিন্দুরকে সমর্থন করেছেন, ভারত সরকারের ভূমিকাকে সমর্থন করেছেন, এবং কেউ কেউ এটাও বলেছেন দলের থেকে দেশ আর। এটা খুব বড় স্টেটমেন্ট। তার ফলে যে ব্যাপারটা এসেছে সেটা হচ্ছে যে এই দলবাজি ব্যাপারটা আমরা এই সময় না করাই ভালো, দেশের কথা বলাই ভালো। সুতরাং আমরা তো সুযোগ পেয়েছি, আমরা বিভিন্ন দলের প্রতিনিধিরা সুযোগ পেয়েছি। যারা বড় দল, দেশে তো কয়েক হাজার দল আছে, সবাইকে তো ডাকা যায় না। সুতরাং যারা সুযোগ পেয়েছি সে যেভাবেই হোক পেয়েছি, কারুকে দল অনুমোদন করেছে, কারুকে দলের বাইরে গেছে, এবং সবাই বেশ বীরত্বের সঙ্গে সুন্দরভাবে উপস্থাপন করেছে। দেশকে তারা সবার আগে রেখেছেন। এটা ওয়েসি, তাকেও আমি দেখি, হায়দ্রাবাদের যিনি এমপি, তারও বক্তব্য আমি কিছুটা শোনার সুযোগ পেয়েছি। সুন্দর বক্তব্য রেখেছেন, দেশের পক্ষে বলেছেন,
শশী থারুরের অসামান্য বক্তৃতা নানান জায়গায় তার যে শ্রোতাকে মুগ্ধ করেছে। আমাদের অভিষেকও নানান জায়গায় গেছে, খুব ভালো বক্তব্য রেখেছে। এবং কোথাও কেউ নোট অফ ডিসেন্ট যে সরকার কেন অপারেশন সিন্দুর করছে, এই নামটা বেশ জটিল, যে ধরনের প্রশ্নগুলো আসছে, কেউ কেউ বলছেন যে সিঁদুর কি, হ্যাঁ উনি কি সবার স্বামী নাকি, সে কথাটা তো আমরা দেখলাম পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন। কিন্তু ওই বাইরে গিয়ে কিন্তু আমি জানি না ওনাদের পার্টি আপের কেউ গেছে কিনা, হ্যাঁ বোধহয় একজন গেছে, তো সবাই গেছে, সবাই রয়েছে। তারা সেখানে গিয়ে কোনো বিরোধী বক্তব্য, নোট অফ ডিসেন্ট, যুদ্ধে পাকিস্তানের পক্ষে বা যুদ্ধের বিরুদ্ধে কেউ কিন্তু কিছু বলে। এটাই হচ্ছে যে ভারতীয় ঐক্য, যেটা সবাই জোর দিচ্ছে, বিচিত্রতার মধ্যে যে ঐক্যটা আছে। কানিমোজি ডিএমকে তিনি কিন্তু এই জন্য বিশেষ জোর দিয়েছে। এমনকি ভাষা বিতর্কটাকে উনি সেখানে কিন্তু খুব একটা আমল দেন। এটাই হচ্ছে ভারতের স্পিরিট। এটা আমি সবাইকে, যারা গেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। একজন ভারতীয় হিসাবে দেশের স্বার্থটা আমাদের সবার আগে, এটা কিন্তু সবাই কিন্তু বুঝিয়ে দিয়ে, এটা একটা বিরাট সাফল্য। প্রচুর টাকা খরচা হয়েছে 33 জনকে এতগুলো দেশে নিয়ে যাওয়া, হ্যাঁ রাজকীয় হালে রাখা, এই মানে কয়েকশো কোটি টাকার খরচা হওয়ার কথা আজকালকার যা খরচ। তো যাই হোক, মানে যুদ্ধেরও তো বিরাট খরচা হয়েছে, সেই খরচের মধ্যেই এটা করে যেতে পারে। কিন্তু এর ফলে যেটা ঘটেছে যে আমরা নানান জায়গায় গিয়ে, নানান দেশে গিয়ে, যে শুধু সরকারের বক্তব্য নয়, সরকারের পাশাপাশি বিরোধী দল কি ভাবছে সেটাও কিন্তু তারা জানিয়েছে। এবং যেহেতু তারা বিরোধিতায় যায়নি, তাতে কিন্তু যেটা প্রকাশ পেয়েছে, কেননা অনেক নাম কিন্তু আন্তর্জাতিক মহলে পরিচিত। শশী থারুর বা আপনি ধরুন যিনি কংগ্রেসের, যিনি আর একজন গেছেন সালমান খুরশিদ, এরা আন্তর্জাতিক ভাবে পরিচিত। এবং যারা ভারতীয় রাজনীতির খবর রাখেন তারা অভিষেককে হয়তো চিনবেন, বা কানিমোজিকেও চিনবেন, বা অন্য কারোকেও চিনবেন। সুতরাং তাদের বক্তব্য থেকে আন্তর্জাতিক মহলে এটা বুঝতে পারছে যে ভারত এই কঠিন পরিস্থিতিতে সবাই একসাথে রয়েছে। এটা একটা বিরাট পাঠ। কিন্তু এই যে প্রশ্নটা আপনি করতে চাইছেন যে এরপরে কি এটা সর্বদলীয় বৈঠক, মানে দেখুন এরপরে কি হবে, নিশ্চয়ই এদের সঙ্গে এদের রিপোর্ট দেবেন, জানাবেন কি করেছেন না করেছেন, কোথায় কি প্রশ্ন তারা সম্মুখীন হয়েছে, কোন দেশের কি ভাবনা আছে। আমরা দেখেছিলাম শশী থারুরকে কোন একটা দেশ বেশ বিড়ম্বনায় ফেলেছিল, আবার ওনার উপস্থাপনার পরে তারা আবার মানে শশী থারুরের সঙ্গে বক্তব্য, কলম্বিয়া কলম্বিয়া কিন্তু শশী থারুরের বক্তব্য, কলম্বিয়া কিন্তু আবার কিন্তু মানে রাজি হয়েছে। এটা কিন্তু মারাত্মক সাফল্য বলা যেতে পারে। শশী থারুর তো একজন কেরিয়ার ডিপ্লোম্যাট ছিলেন। তিনি ইউএনএ কাজ করতেন, সেক্রেটারি জেনারেল পোস্টে নির্বাচনেও দাঁড়িয়েছিলেন, হেরে গেছিলেন, যাই হোক। তো পরে তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। তো এরা দেখা যাচ্ছে যে দেশের স্বার্থটাকে খুব মানে খুব বড় জায়গায় রেখেছেন। এবং এরা নিশ্চয়ই জানাবেন কোন দেশের কার কি ঘটেছে, কিভাবে দেখেছেন, এবং ভারতের সঙ্গে সেই দেশের সম্পর্কটা নিয়ে পুনর্বিবেচনা কি করে করা যায়, মূল্যায়ন কি করে করা যায়, ভারতের পররাষ্ট্র দপ্তর নিশ্চয়ই সেটা করবে। এরা ছাড়া, পলিটিশিয়ানরা ছাড়াও দু চারজন আমি যতদূর জানি পুরনো রিটায়ার্ড ডিপ্লোম্যাটও ছিল। রিটায়ার্ড ডিপ্লোম্যাট ছিল দিল্লিতে, আমার জানা বেশ কিছু অধ্যাপকও বোধহয় ডাক পেয়েছে। কলকাতার লোকদের ডাকটাক পড়ে না খুব একটা, যাই হোক তারা পেয়েছেন। তো সুযোগটা তাদের মধ্যে সবারই এসেছে দেশের সম্বন্ধে কথা বলার। এবং কোনো সেই, যেহেতু দেশ একটা মানে সেটাই ওরা সকলে কথা বলেছে, বিদেশের হ্যাঁ, মাটিতে এক সুরে সকলে কথা বলেছে, সেটা হুম, মানে দল মত নির্বিশেষে। হুম, প্রশ্ন তাহলে এখন এই যে মানে সংসদের বিশেষ অধিবেশন ডাকার কি প্রয়োজন রয়েছে, কি মনে হয়? মানে এরপরে আবার সংসদের বিশেষ অধিবেশন? না সংসদে তো মানে এই নয় যে যুদ্ধের কি খরচা হচ্ছে জানানো দরকার, যুদ্ধের কি স্ট্র্যাটেজি হয়েছে সেটা জানা দরকার, কোথায় আমরা বোম মেরেছি সেটা জানানো দরকার, আমাদের কি ক্ষতি হয়েছে, সেগুলো যুদ্ধে কেউ কোনোদিন এগুলো বলে না। তাহলে তো পরের আমাদের শত্রুপক্ষ তারা জেনে যাবে কি ঘটেছে না ঘটেছে। হ্যাঁ, সুতরাং যুদ্ধ নিয়ে পাবলিক পার্লামেন্টে যে আলোচনা হয় সেটা পাবলিক, সেটা কোন ক্যামেরা তো হয় না। সুতরাং যুদ্ধ নিয়ে কোনো পর্যালোচনা যারা চাইছেন, তারা হয়তো মানে পরোক্ষভাবে শত্রু দেশকেই তারা সমর্থন করে ফেলছেন। কেন যুদ্ধ নিয়ে কোনো ধরনেরই আলোচনা সরকার এখানেই ক্লোজ ডোর মিটিং এ শুনবেন তাদের বক্তব্য। এবং সরকার বিদেশ নীতির কোন 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 দেশ সম্বন্ধে কিভাবে নেওয়া যেতে পারে সেগুলো হয়তো করবে। কিন্তু আমি মনে করি না, দুটো কারণ, যে যুদ্ধ এখনো চলছে, যখন অপারেশন সিন্দুর চলছে বলা হয়েছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যুদ্ধ ব্যাপারটা এমনই
যেটা নিয়ে পাবলিক ডিসকাশন করলে হ্যাঁ দেশের সুরক্ষা সংক্রান্ত অনেক তথ্য বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। সরকার তো পার্লামেন্টে মিথ্যা কথা বলতে পারবে না, সুতরাং তাকে তথ্য দিতে হবে, তাতে সেই তথ্যে উল্লাস হয়ে উঠতে পারে কোনো কিছু তথ্যেতে বিরোধী সঙ্গী শত্রু শিবির। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যে সরকার কিন্তু মানে বিরোধীদের একটা বড় অংশের মন জয় করেছে। আহ এটা কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেসের পক্ষে যারা গেছেন তারা কিন্তু কংগ্রেসের যারা বক্তব্য হচ্ছে তাদের বক্তব্য খুব একটা আমল দেয়নি, সরকারি বক্তব্যটাকেই শুনেছেন। তার ফলে তাদের দল কি করবে এটা কিন্তু চিন্তার ব্যাপার। কেননা কংগ্রেস থেকে তো ওইভাবে চাওয়া হয়নি দুজন লোক নেতা পাঠাও, এটা চাওয়া হয়নি। লোক সবচেয়ে যোগ্য সালমান খুরশিদ একজন ফরেন মিনিস্টার ছিলেন, মানে ডেপুটি বা কিছু ছিলেন, হ্যাঁ স্টেট মিনিস্টার ছিলেন, তার একটা বিরাট যোগ্যতা আছে, সেই পদ্ধতিতেই ডাকা হয়েছে। সেখানে যদি এমন কোন একজন লোককে যেত কংগ্রেসের তরফ থেকে যিনি হয়তো সরকারের বিরাট সমালোচনা করতো, সেটা হয়তো সরকার চাই। কিন্তু দেখা গেল যে তৃণমূল কংগ্রেসে যাকে পাঠানো হয়েছিল তাকে বদল করে দল একজনের নাম দিয়েছে এবং অভিষেকের নাম দিয়েছে, এবং তিনি কিন্তু মানে কোনো বিরোধিতায় যান, অত্যন্ত অত্যন্ত বুদ্ধিমান তিনি। তার ফলে তিনি জানেন যে ভারত সরকারের কাছে আসার একটা বড় সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যায় না। এবং অন্য আরো যারা গেছে একটা টিমের মধ্যে অন্য দলের লোকজনও আছে, তাদের সঙ্গে ভারত সরকার বোঝাপড়ার যে সুযোগ। আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজের যে একটা রাজনৈতিক পরিচয়, এটাও কিন্তু একটা বড় বিষয় মানে এক্ষেত্রে। হ্যাঁ, দেখুন ভারতের বিভিন্ন রাজনৈতিক দল তাদের কি বক্তব্য, তারা সে প্রশ্ন হয়তো কেউ কেউ হয়তো করতে পেরেছেন প্রেস কনফারেন্স যখন হয়েছে বা কিছু, সেখানে তারা বুঝিয়ে দিয়েছে তারা সবাই যে সরকার পক্ষের নয়। যে 59 জন গেছেন তার মধ্যে 22 জন বোধহয় বিজেপির, অন্যরা সব অন্য দলের আছে। তো মোটামুটি ভাবে সব দল থেকেই নেওয়া হয়েছে যারা পার্লামেন্টে একটা বড় গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে। হয়তো যাদের একটা দুটো সাংসদ আছে তাদের হয়তো অনেকে ডাকা হয়, সবাইকে ডাকা হলে তো বিরাট 500, বুঝতেই পারছেন 500 কতজন, 42 জনের লোকসভা এবং রাজ্যসভার উপর প্রায় 250-300 মেম্বার আছে। এই বিশাল এগুলো তো করে, তাই না, 3-4টে প্লেন ভাড়া করে এগুলো সম্ভব না, এগুলো উচিত না। যা ঘটেছে ঠিক আছে, এখন নিশ্চয়ই সরকার পর্যালোচনা করবে এবং হতে পারে একটা, যেহেতু কনসেন্স সবাই যখন দেশের পক্ষে রয়েছে, হ্যাঁ এই সুযোগে কিন্তু যেটা ঘটার সম্ভাবনা আছে, সরকার যদি চায় আরো কোনো কঠোর ব্যবস্থা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে নিতে পারে, বুঝেছেন। এই যে একটা ঐক্যমত রয়েছে সব দলের মধ্যে, এটা যখন সরকার দেখতে পাচ্ছে, সরকার বলতে পারে যে এই ঐক্যমত থাকাতে আমরা যে অ্যাকশনটা এতদিন নিই, এই অ্যাকশনটা আমরা নিতে চাই বা নিতে নিতে যাব, সেটা হবার সম্ভাবনা কিন্তু আছে। এবং যেটা আর একটা বড় সম্ভাবনা বিপ্লব দা আমার মনে হয়, আপনি হয়তো দেখবেন যেভাবে এই সমস্ত নেতারা বুঝতে পেরেছে ভারত সরকারের কাছে আসতে পেরে, তারা দেখুন, আপনি তো, এরা সবাই পার্লামেন্টারিয়ান, এরা তো ভীতু নয় তো, সামান্য ইয়ে নয় যে সরকারের অনুগ্রহ লাভ করাটাই তাদের কাজ। তারা গেছেন, তাদের নিজের অধিকারই তারা গেছেন, সেখানে গিয়ে সরকারের পক্ষে সমর্থন করেছেন এবং সরকার যেভাবে তাদেরকে সহায়তা করেছে, তারা বুঝতে পেরেছেন ভারত সরকারের একটা খোলাখুলি মেজাজ, যেটা যে ফ্রি অ্যান্ড ওপেননেস, এটা নিশ্চয়ই তারা মুগ্ধ হয়েছেন বলেই কথা বলেছেন। তারা যদি মনে করতেন ভারত সরকার আপনি মনে করছেন সংসদের বিশেষ অধিবেশন এই অবস্থায় ডাকার কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে রাজনৈতিকভাবে সেখানে কি বলে সমস্ত জবাবদিহি চাইবেন যে কেন এটা হলো, কেন বিমান ভেঙে পড়লো, কেন এটা জানানো হলো না, কেন এটা হলো না, এই সমস্ত প্রশ্নগুলো বিরোধীরা করবেন। তো সেই জায়গা থেকে সত্যি সত্যি যারা সাংসদরা, বিভিন্ন দলের যে প্রতিনিধি দল, তারা গেছেন বিদেশে এবং তারা এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং কোন দেশ তাদের কি মতামত সেটা নিয়ে ভারতের এবার কূটনৈতিক স্ট্র্যাটেজি কি হবে, সেটাই মনে হয় বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার সেটাকেই লক্ষ্য রেখেছে এখানে তাদের কাছে। কারণ আর কয়েকদিন বাদেই হয়তো আমাদের বাদল অধিবেশন, সংসদের বাদল অধিবেশন শুরু হবে। তো সেইখানে আপাতত সরকার যা দেখা যাচ্ছে তাতে কিন্তু বিরোধীদের এই যে দাবি, এই দাবিকে বোধহয় মান্যতা দেবেন না। এখন আমরা নজর রাখবো যে সত্যি সত্যি 9 এবং 10 এর মধ্যে কোন দিন প্রধানমন্ত্রীর সঙ্গে এই যে
33টা দেশে যারা গেছিলেন, যে সাংসদরা গেছিলেন, একটা বিরাট প্রতিনিধি দল, তারা কবে বসবেন এবং সেখানে কি আলোচনা হয় সেদিকেই আমাদের নজর থাকবে। আপাতত রাজেদা আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।